সে অনেক দিন আগের কথা। অচিনপুর নামের একটা ছোট্ট আর সুন্দর গ্রাম ছিল। সেখানে বাস করত রতন নামের এক কাঠুরিয়া আর তার স্ত্রী চম্পাবতী। রতন ছিল খুব গরিব। জঙ্গল থেকে কাঠ কেটে তা বাজারে বিক্রি করে সে যা পয়সা পেত তা দিয়ে কোনো রকমে তার সংসার চালাতো। তার উপর রতনের বউ চম্পাবতী ছিল ভীষণ অসুস্থ, আর তাই বউয়ের চিকিৎসার খরচ চালাতে সে তার বাড়ির দলিল মহাজনকে জমা দিয়ে বেশ কিছু টাকা ধারও নিয়েছে। একদিন মহাজন রতনের বাড়িতে আসলো। রতন, হ্যাঁ রতন। মহাজন, আপনি আমার বাড়িতে? হ্যাঁ আমি। তুই তো আর দেখা করবি না, তাই আমি নিজেই এলাম তোর সাথে দেখা করতে। শোন, তুই আমার কাছে যে টাকা নিয়েছিলি সেটা শোধ দেওয়ার আর মাত্র 1 মাস বাকি আছে। টাকাটা সময় মতো ফেরত না দিলে আমি কিন্তু তোর এই বাড়ি দখলে নেব, কথাটা মনে রাখিস। এ কি বলছেন মহাজন? এই কদিনের মধ্যে আমি টাকা দেব কিভাবে? আমাকে আরো কিছুদিন সময় দিন মহাজন। এই বাড়ি হাতছাড়া হলে অসুস্থ স্ত্রীকে নিয়ে আমি কোথায় দাঁড়াবো? সে আমি কি জানি, হয় টাকা দিবি নয় বাড়ি দিবি। কথাটা মনে রাখিস। রতন মহাজনের কাছে অনেক অনুনয় করলো, কিন্তু মহাজনের মন করল না। মহাজনের কথা শুনে রতনের স্ত্রী চম্পাবতী কেঁদেই ফেললো। তুমি কেঁদো না চম্পাবতী, নইলে তোমার অসুখটা আরো বেড়ে যাবে। কিন্তু মাত্র 1 মাসে তুমি এতগুলো টাকা কিভাবে জোগাড় করবে? সবই উপরওয়ালার খেলা, বুঝলে? সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, তিনি অবশ্যই এই বিপদ থেকে আমাদের উদ্ধার করবেন। ওষুধটা মনে করে খেও কিন্তু। ঠিক আছে, আর তুমিও নিজের খেয়াল রেখো। রতন জঙ্গলে গিয়ে কাঠ কাটতে শুরু করে। এমন সময় সে হঠাৎ করে একটা গরুর আওয়াজ শুনতে পায়। আরে, এই জঙ্গলে গরুর আওয়াজ, দেখি তো। রতন কিছুটা এগিয়ে যায়। তারপরে সে দেখতে পায় নদীর পানিতে একটা ছোট্ট বাছুর ডুবে যাচ্ছিল, আর ওই বাছুরের মা গাভীটি সেখানেই দাঁড়িয়ে ছটফট করছিল। বাছুরটিকে বাঁচাতে গেলে আজকের মতো আমার আর কাঠ কাটা হবে না, কিন্তু এই গাইটির এমন আওয়াজ আমি আর সইতে পারছি না। এদের সাহায্য করতেই হবে। এরপর রতন নিজেই সেই নদীতে নামে এবং ওই বাছুরটিকে সেখান থেকে উদ্ধার করে। এতে রতনের অনেকটা সময় নষ্ট হয়ে যায়, আর তাই রতন সেদিন মাত্র অল্প কিছু কাঠ কাটতে পেরেছিল। আজকে তো শুধু এতটুকু কাঠ কাটতে পেরেছি, জানি না কিভাবে জীবন চলবে আর কিভাবেই বা মহাজনের টাকা শোধ করব। কি ব্যাপার, আজকে শুধু এতটুকু কাঠ নিয়ে এসেছো যে? এতটুকু কাঠ বেচে নিজে খাবো নাকি মহাজনের টাকা শোধ করব? একটা বাছুর নদীর পানিতে ডুবে যাচ্ছিল, ওকে বাঁচাতেই অনেক সময় চলে গিয়েছিল, তাই কাঠ কাটতে পারিনি। উপরওয়ালাই জানে আর কতভাবে যে তিনি আমাদের পরীক্ষা নেবেন। এমন সময় রতন আর তার স্ত্রী চম্পাবতী গাভীর আওয়াজ শুনতে পায়। তারা দুজনেই ঘর থেকে বাইরে বেরিয়ে আসে, আর বাইরে এসে তারা দেখতে পায় 3টা সোনালী রঙের গাভী আর একটা বাছুর তাদের উঠোনে দাঁড়িয়ে রয়েছে।
আরে এটা তো সেই বাছুরটি যেটাকে আমি বাঁচিয়েছিলাম। মনে হচ্ছে এরা আমার পিছে পিছে বাড়ি পর্যন্ত চলে এসেছে। এখন তাহলে এই গরুগুলোকে আমরা কোথায় রাখবো? কোথায় আর রাখবো, আপাতত এখানেই থাক। কেউ যদি উপযুক্ত প্রমাণ নিয়ে খোঁজ করে তাকে দিয়ে দেব। কিন্তু আমরা তো নিজেরাই খেতে পারি না, এতগুলো গরুকে কিভাবে খাওয়াবো? দেখো চম্পাবতী, আমি এদের নিয়ে আসিনি, এরা নিজেরাই এখানে এসেছে। তাই আমরা যা পারি তাই ওদের খাওয়াবো। তুমি এত চিন্তা করো না, সব উপরওয়ালার উপরে ছেড়ে দাও। এরপর রতন কিছু খাবার এনে গরুগুলোকে খেতে দিল। চম্পাবতী, আরে ও চম্পাবতী, আমাকে কিছু খেতে দাও। আজকে জঙ্গলে অনেক কাঠ কাটতে হবে। ঘরে তো কোনো খাবার নেই, তুমি এক কাজ করো, যেই গাভীটার বাছুর হয়েছে সেটা মনে হয় দুধ দেয়, একটু দেখো তো গিয়ে। ঠিক আছে, আমি এখনই দেখছি। এরপর রতন ওই গাভীর দুধ দহন শুরু করে, আর সে দেখতে পায় ওই গাভীর দুধগুলো হলুদ রঙের। রতন বাড়ির ভিতরে এসে চম্পাবতীকে সেটা দেখায়। আরে শুনছো, এই দুধ দেখো কেমন যেন হলুদ। কি আর করার, এটাই গরম করো। এরপর রতন গাভীর ওই হলুদ রঙের দুধগুলো জাল দিতে শুরু করে চুলায়। আরে শুনছো, এদিকে আসো, এদিকে আসো, তাড়াতাড়ি আসো। দেখো এগুলো কি? আরে এ তো দেখছি সোনা। সোনা? হ্যাঁ, সোনাই তো দেখছি। তার মানে এই গাভীটি হলো জাদুর গাভী, সোনার দুধ দেয়। উপরওয়ালা আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছে চম্পাবতী। এবার আমাদের দুঃখ কষ্ট শেষ হতে চলেছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমাদের উচিত গাভীটিকে ধন্যবাদ দেয়া। হে জাদুর গাভী, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এমন সময় সেখানে থাকা দ্বিতীয় গাভীটি থেকে সোনালী রঙের গোবর বের হতে শুরু করে। আরে দেখো, এগুলো সোনার গোবর। হ্যাঁ, তাই তো দেখছি। মনে হচ্ছে উপরওয়ালা আমাদের উপর খুব প্রসন্ন হয়েছে, আর তাই তো এই জাদুর গাভীগুলো আমাদের কাছে এসেছে। এরপর রতন আর চম্পাবতী তৃতীয় গাভীটির সামনে যায়। হে জাদুর গাভী, এবার দেখাও তোমার কেরামতি। এই কথা বলতে না বলতেই জাদুর তৃতীয় গাভীটির মুখ থেকে চকচকে 1000 টাকার নোট বের হতে শুরু করে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমাদের কারণেই আমাদের সব সমস্যার সমাধান হতে চলেছে। চম্পাবতী, উপরওয়ালার ইচ্ছায় আমাদের কাছে এখন অনেক টাকা। ভাবছি এবার তোমার চিকিৎসা করব শহরের সব থেকে বড় ডাক্তারের কাছে। তুমি এবার সুস্থ হয়ে যাবে চম্পাবতী। সত্যি সত্যি আমি সুস্থ হয়ে যাব? হ্যাঁ চম্পাবতী, এবার তুমি সুস্থ হয়ে যাবে। এরপর রতন তার স্ত্রী চম্পাবতীকে নিয়ে শহরের সব থেকে বড় ডাক্তারের কাছে যায়। সেখানে একটা অপারেশনের পর চম্পাবতী একদম সুস্থ হয়ে যায়। এরপর একদিন মহাজন আবারও রতনের বাড়িতে আসে। রতন, আরে ও রতন, রতন। মহাজন যে আসবে সে ব্যাপারে রতন আগে থেকেই প্রস্তুত ছিল। তো রতন, সুদে আর আসলে তোমার কাছে পাওনা রয়েছে 30,000 টাকা। সে কি মহাজন, আমি তো মাত্র 10,000 টাকা নিয়েছিলাম। লাভ কি তোর বাপে দেবে? তো 10,000 টাকায় 20,000 টাকা লাভ, বুঝলি? বেশ, আমি পুরো 30,000 টাকাই দেবো, তবে আমার দলিল এখনই দিতে হবে। ঠিক আছে, টাকা দে, দলিল নে।
এরপর রতন তার স্ত্রী চম্পাবতীকে ইশারা করা মাত্রই চম্পাবতী ঘর থেকে পুরো 30,000 টাকাই নিয়ে আসলো। মহাজন, এই নিন আপনার টাকা। 1 2 3, পুরো 30,000 টাকায় রয়েছে। এখন আমার দলিলটা দিন। মহাজন তখন আশাহত হয়ে রতনের বাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে বাড়ির দলিল হাতে পেয়ে রতন আর তার স্ত্রী চম্পাবতী অনেক খুশি হয়। শোন, আমার মনে হচ্ছে এই বেটা রতন কোনো গুপ্তধনের খোঁজ পেয়েছে, তা না হলে এত টাকা সে কোথায় পেল? হ্যাঁ হ্যাঁ মহাজন, আমারও তাই মনে মনে হচ্ছে। শোন, কালকের মধ্যেই আমার খবর চাই, ওই বেটা রতন এত টাকা কোথায় পেল, বুঝলি? পরের দিন সকালবেলা মহাজনের ওই চাকর রতনের বাড়িতে নজর রাখতে শুরু করলো। প্রতিদিনের মতো সকালবেলা রতন তার জাদুর প্রথম গাভীর দুধ দহন করতে শুরু করলো। এরপর জাদুর দ্বিতীয় গাভীর সোনার গোবরগুলো তুলতে লাগলো, আর সবশেষে তৃতীয় জাদুর গাভীর মুখ থেকে 1,000 টাকার চকচকে নোটগুলো সংগ্রহ করলো। এই দৃশ্য দেখে মহাজনের সেই চাকর যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। সে এক দৌড়ে গিয়ে এই ঘটনা মহাজনকে জানায়। চকচকে নোটগুলো দেখেই আমার সন্দেহ হয়েছিল। শোন, ওই জাদুর গাভীগুলো আমার চাই, বুঝলি? মহাজন, আপনি কোনো চিন্তা করবেন না, আজ রাতেই আমরা ওই রতনের ওই জাদুর গাভীগুলো চুরি করব। এরপর সেদিন রাতে মহাজন যায় রতনের বাড়িতে তার জাদুর গাভীগুলো চুরি করতে। মহাজন যেই না গাভীগুলোর দড়ি খুলতে গেল, জাদুর 3টি গাভী বিশাল আকার ধারণ করলো। আর বিশাল বিশাল সেই গাভীগুলোকে দেখে মহাজন ভয়ে কাঁপতে লাগলো। ওরে বাপরে, এত বড় গাভী! আমাকে মাফ করে দাও, এমন ভুল আমি আর কখনোই করব না। কিন্তু কে শোনে কার কথা? জাদুর 3 গাভী মহাজনকে এমন গুঁতো দিল যে মহাজন আর এ জন্মে জাদুর গাভীর আশেপাশেই ভিড়বে না। এদিকে জাদুর 3 গাভীর দেয়া ধন সম্পদে রতন আর চম্পাবতী সেখানে খুব সুন্দর একটা বাড়ি বানিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এখানেই শেষ। তবে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকছে বন্ধুরা, বলো তো দেখি, জাদুর 3য় গাভীর মুখ দিয়ে কত টাকার নোট বের হচ্ছিল? যাদের এই উত্তরটি জানা রয়েছে তারা কমেন্ট বক্সে জলদি লিখে জানাও। আর গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দাও, আর বেশি বেশি শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। পরবর্তী পর্বে আবারও দেখা হবে বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে। সবাই অনেক ভালো থেকো। বাই বাই।